আসসালামু আলাইকুম। আজকে আমি আলোচনা করব ঘাড়ের ব্যথা সম্পর্কিত রোগটা নিয়ে। ঘাড়ের ব্যথা সাধারণত বিভিন্ন কারণে হয়। তার মধ্যে একটা হচ্ছে যে সার্ভাইকাল মাসলগুলো স্পাজম হয়ে যাওয়ার কারণে। তারপর আরেকটা হচ্ছে সার্ভাইকাল স্পন্ডাইলোসিস, অর্থাৎ সার্ভাইকেলের যে হাড়গুলো আছে, এখানে 1 থেকে 7টা পর্যন্ত হাড় আছে। সেই হাড়ের মাঝখানে আবার ডিস্ক আছে। এই ডিস্কগুলোতে যদি কোনো ক্ষতি হয়ে যায়, ক্ষয় হয়ে যায় হাড়গুলো, এবং অন্যান্য আদার্সগুলোর যদি প্রবলেম দেখা দেয়, সেই ক্ষেত্রে এটাকে সার্ভাইকাল স্পন্ডাইলোসিস বলা হয়। তাহলে এখানে ঘাড়ের ব্যথাটা ব্যাপারে যদি আলোচনা করতে হয়, তাহলে আমাদেরকে বুঝতে হবে যে এখানে আসলে ঘাড়ের কতগুলো মাসল আছে। তার মধ্যে একটা মাসলের নাম হচ্ছে যে স্টেরনোক্লিডোমাস্টয়েড মাসল। তারপর আরেকটা আছে ট্রাপিজিয়াস। সাধারণত এই জায়গাগুলোকে আপার ট্রাপিজিয়াস বলা হয়। এখানে স্টেরনোক্লিডোমাস্টয়েড মাসল আছে। এই মাসলগুলো যখন বেশি পরিমাণে ইরিটেট হয়ে যায়, প্রচুর পরিমাণে ওয়ার্ক করে, তখন এগুলো আস্তে আস্তে ফ্যাটিক হয়ে যায়, এবং সেখান থেকে আসলে পরবর্তীতে মাসল স্পাজম হয়ে যায়। তারপরে এখানে আরও কিছু মাসল আছে, যেমন লঙ্গাস কলি, তারপর হচ্ছে লঙ্গাস ক্যাপিটাইটিস, তারপরে হচ্ছে যে স্ক্লেনিয়াস। এই জাতীয় মাসলগুলো থাকে। এইগুলোর যখন মুভমেন্ট শর্ট হয়ে যায়, তখনই মাসল স্পাজমগুলো হয়। মাসল স্পাজমের ক্ষেত্রে আসলে আরও কিছু প্রবলেম হয়। সেটা হচ্ছে যে মাসল স্পাজম যখন থাকবে, তখন আপনার ব্রেনের দিকে ব্লাড সার্কুলেশনটা কম হবে। আর ব্রেনের দিকে যখন ব্লাড সার্কুলেশন কম হবে, তখন আপনার ঘুম কম হবে, মাথা ব্যথা হতে পারে, এবং মেজাজটা খুব খিটখিটে হয়ে যাবে। সুতরাং সেই ক্ষেত্রে মাসল স্পাজমকে যত দ্রুত পরিমাণ রিডিউস করা যায়, যত দ্রুত পরিমাণ এটাকে এখান থেকে সরানো যায়, তাহলে তত দ্রুতই পেশেন্ট ভালোর দিকে যাবে ইনশাআল্লাহ, আশা করা যায়। এছাড়াও এই ব্যথাগুলো যদি সার্ভাইকাল স্পন্ডাইলোসিস হয়, তাহলে এটা রেডিকুলোপ্যাথি হয়ে যেতে পারে, রেডিয়েটেড হতে পারে। সেটা হচ্ছে যে এই হাতের দিকে ব্যথাগুলো এদিকে চলে আসবে, এমনকি এই ব্যথাগুলো আঙ্গুল পর্যন্ত চলে আসবে, ঝিনঝিন করবে, অবশ অবশ ভাব থাকবে, টিংলিং সেন্সেশন, বার্নিং সেন্সেশন, তারপর প্রিকিং টাইপ সেন্সেশন, এই জিনিসগুলো দেখা দিতে পারে। তাহলে এটা ডান এবং বাম উভয় দিকে হতে পারে। আবার অনেক সময় পেইনটা এই পর্যায়েও চলে আসতে পারে, বুকের এই পর্যায়েও চলে আসতে পারে। এখানে আসলে ভয় পাওয়ার কিছু নাই। এদিকটাতে আসলে চিন্তা করতে হবে, এটা কি লেফট সাইডে আসতেছে নাকি রাইট সাইডে আসতেছে। যদি লেফট সাইডে আসে, তাহলে এটা কি আবার হার্টের পেইন কি না। আসলে হার্টের পেইনগুলো আর সিমটমগুলোই আলাদা, সম্পূর্ণটাই আলাদা। হার্টের পেইনের সাথে ঘাড়ের যে পেইনটা আছে, এই পেইনটার অনেক ডিফারেন্স আছে। সেগুলো ভালোভাবে দেখতে হবে। তো সেই ক্ষেত্রে যেটাই হোক, অর্থাৎ ঘাড়ে ব্যথা হলে মেজাজ খিটখিটে হবেই, এটা একটা স্বাভাবিক ব্যাপার। তাহলে মেজাজ খিটখিটে যদি না করতে চান, যদি ঠিক করতে চান, তাহলে সর্বপ্রথম আপনাকে ঘাড়ের ট্রিটমেন্ট করতে হবে। অনেক সময় মাথার পেছনের দিকে ব্যথা করে, অনেক সময় সাইডে ব্যথা করে, এখান থেকে সার্ভিকোজেনিক হেডেক সেটাও হতে পারে। মোট কথা যে ঘাড়ের ব্যথাটা এমন একটা সমস্যা, যেটা থেকে আপনার বিভিন্ন ধরনের দুশ্চিন্তা, ফ্যাটিক, তারপরে এই যে বুকের ব্যথা, তারপরে হাতের ব্যথা, শোল্ডার পেইন, এই জিনিসগুলো চলে আসতে পারে। তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই চিন্তা করতে হবে যে ঘাড়ের ব্যথাটা কমাতে হবে। তাহলে ঘাড়ের ব্যথাটা কীভাবে কমাবেন? এখানে কিছু কিছু এক্সারসাইজ আছে, যে এক্সারসাইজের মাধ্যমে একজন ফিজিওথেরাপিস্ট ট্রিটমেন্ট করে থাকেন। তার মধ্যে একটা এক্সারসাইজ হচ্ছে যে আইসোমেট্রিক নেক মাসল স্ট্রেংথেনিং এক্সারসাইজ, এই একটা এক্সারসাইজ। আর আরেকটা খুব মোস্ট ইম্পর্ট্যান্ট কাজ আছে এখানে, সেটা হচ্ছে DTFM, অর্থাৎ ডিপ ট্রান্সভার্স ফ্রিকশন মাসাজ। এই মাসাজটা করে এখানকার যে স্পাজমটা আছে, সেই স্পাজমটাকে ব্রেকডাউন করতে হবে। যদি স্পাজমটাকে ব্রেকডাউন করা যায়, তাহলে ব্লাড সার্কুলেশনটা বেড়ে যাবে, এবং ব্লাড সার্কুলেশন বাড়ার সাথে সাথে মেজাজটা ভালো থাকবে, মানসিক শান্তি ফিরে আসবে, ঘুম ঠিক মতো হবে, এবং স্বাভাবিক কার্যক্ষমতা ফিরে আসবে ইনশাআল্লাহ, আশা করা যায়। এর পাশাপাশি একজন ফিজিওথেরাপিস্টের কাছে যখন যাবেন, তখন ফিজিওথেরাপিস্ট ডায়াগনোসিস করে দেখবেন যে আসলে এখানে কী সমস্যা হচ্ছে। সেই ক্ষেত্রে সম্ভব হলে একটা এক্স রে করতে পারেন, অথবা
একটা এমআরআইও করা লাগতে পারে। যেহেতু এগুলো সার্জিক্যাল কেস নেই, অতএব অল্প দামে T2 অ্যাঙ্গেলে হয়তোবা 1500-2000 টাকার মধ্যে যে এমআরআইগুলো করা যায়, এগুলো এমআরআইও করে নিতে পারেন। এরপরে এটা কি আসলে সার্ভাইকাল স্পন্ডাইলোসিস নাকি মাসল স্পাজম হয়েছে সার্ভাইকাল এরিয়াতে, এই জিনিসগুলো ফাইন্ড আউট করে ট্রিটমেন্ট নেওয়া যেতে পারে। এবং সেখানে প্রয়োজন অনুযায়ী সার্ভাইকাল ট্র্যাকশন, আল্ট্রাসাউন্ড থেরাপি, টেন্স এবং মোস্ট ইম্পর্ট্যান্ট যেটা DTFM, এই এক্সারসাইজগুলো নিয়মিত করলে আশা করা যায় ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনারা ইউটিউবে সার্চ দিয়ে দেখতে পারেন যে আইসোমেট্রিক নেক মাসল এক্সারসাইজটা কীভাবে করে। এবং আমি আবারও বলছি, আইসোমেট্রিক নেক মাসল এক্সারসাইজ। এর পাশাপাশি ডিটিএফএমটাও সাধারণত কাউকে দিয়ে করে নিতে হয়। যদি তেমন কেউ না থাকে, অন্তত নিজের হাত এভাবে রেখে খুব জোরে জোরে এই জায়গাগুলোতে প্রেস করা, তাহলে এই মাসলগুলো স্পাজমটা কমে আসবে এবং ব্লাড সার্কুলেশন বেড়ে যাবে। এবং আশেপাশে যদি কোনোই অবস্থা না থাকে, তাহলে এই DTFMগুলো করা এবং এর পাশাপাশি এই জায়গাটাতে গরম পানির সেঁক দেওয়া। গরম পানির সেঁক দেওয়া বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে যে তাওয়েল কুসুম কুসুম গরম পানিতে ভিজিয়ে হালকা চিপে নিয়ে তারপরে সার্ভাইকাল এই রিজিয়নটাতে 10 থেকে 15 মিনিট করে দেওয়া। আশা করা যায় এই কাজগুলো করলে আপনাদের যাদের এই সমস্যাটা আছে সেই সমস্যা থেকে আপনারা ব্যাক করবেন ইনশাআল্লাহ, আশা করা যায়। তারপরেও যদি প্রয়োজনে মেডিকেশন দরকার হয় অথবা ফিজিওথেরাপি দরকার হয়, তাহলে অবশ্যই আপনার আশেপাশে যারা এক্সপার্ট ফিজিওথেরাপিস্ট আছে তাদের সাথে যোগাযোগ করবেন এবং ট্রিটমেন্ট নেবেন। ফিজিওথেরাপি নিন, সুস্থ থাকুন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।